গুড মর্নিং। নেক্সট টপিক ইজ পজিশনস, মানে বিভিন্ন পজিশন। মানে এখানে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো তোমরা ওয়ার্ডে গিয়ে দেখতে পাবে। এক একটা ক্লিনিক্যাল ফিল্ডে পেশেন্টের পজিশন দেখবে ডিফারেন্ট হয়। তাহলে সেই পজিশনগুলো সম্পর্কে এবার আমরা জানবো, মানে এগুলো কখন লাগছে, কেন আমরা এই পজিশনটা মেনটেন করব, কোন পজিশন আমি কতক্ষণ মেনটেন করতে পারি, বা কোন পার্টিকুলার পজিশনের জন্য কোন অপারেশন করা যেতে পারে, বা এই অপারেশনের জন্য পেশেন্টকে এইভাবে পজিশন করতে হবে, বা এই ট্রিটমেন্টটা বা থেরাপিউটিক এফেক্টের জন্য এই পজিশনটা করতে হবে, সেটা আমরা এবার জানবো। ঠিক আছে, এখানে যে ছবিগুলো দেখছো একটু দেখে নাও। নেক্সট, তাহলে পজিশন হলো একটা প্লেসিং অফ দ্য পারসন। একটা পেশেন্টকে তার বডি অ্যালাইনমেন্ট মেনটেন করে তুমি প্রিভেন্টিভ, প্রোমোটিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ যে অ্যাসপেক্টগুলো মেনটেন করছো তাকে আমরা পজিশন বলছি। ঠিক আছে, মানে এটা একটা স্টেট অফ পারসনস হেলথ বা অ্যালাইনমেন্ট। তাহলে কেন পজিশনিং আমাদের দরকার আছে, মানে বিভিন্ন পজিশন কেন করব? টু প্রোভাইড কমফোর্ট টু দ্য পেশেন্ট, তাহলে পেশেন্টকে আমরা কমফোর্ট দিতে পারি পজিশন মেনটেন করে। টু রিলিভ প্রেশার অন ভেরিয়াস পার্টস, বিভিন্ন যে বডি পার্টস আছে তার প্রেশার রিলিভ করার জন্য করতে পারি পজিশন চেঞ্জ। সার্কুলেশন ইমপ্রুভ করার জন্য। টু প্রিভেন্ট ফর্মেশন অফ ডিফর্মিটি, একই পশ্চারে থাকতে থাকতে আমরা একটু আগে পড়লাম না যে ডিফর্মড হয়ে যেতে পারে, তাহলে আমি যদি পজিশন চেঞ্জ করি 2 আওয়ারলি 4 আওয়ারলি, তাহলে সেটাও তো ওয়ান টাইপ অফ এক্সারসাইজ হচ্ছে, বডি মুভমেন্ট হচ্ছে বা জয়েন্ট মোবিলিটি বাড়ছে, তাহলেও কিন্তু ডিফর্মিটি আমরা প্রিভেন্ট করতে পারবো। নেক্সট, টু ক্যারি আউট ইনভেস্টিগেশন, আমরা বললাম যে কোনো পজিশনের দরকার হয় স্পেশালি কোনো থেরাপিউটিক এফেক্ট বা ইনভেস্টিগেশনের জন্য। টু পারফর্ম সার্জিক্যাল অ্যান্ড মেডিকেল ইনভেস্টিগেশন। টু প্রিভেন্ট প্রেশার শোর্স, এটা তোমরা জানো যে সাধারণত প্রেশার শোরগুলো হয় পজিশন চেঞ্জ না করে বা প্রেশার পয়েন্টে এক্সেসিভ প্রেশার পড়ার জন্য। নেক্সট, টু প্রোভাইড প্রপার বডি অ্যালাইনমেন্ট, অনেক সময় বডি অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, যেমন ধরো পোস্ট অপারেটিভ পেশেন্ট আনকনশিয়াস, সে তার নিজের বডি অ্যালাইনমেন্ট মেনটেন করতে পারছে না, সেক্ষেত্রে আমাদেরকে পজিশনটা মেনটেন করে দিতে হবে। টু কন্ডাক্ট ডেলিভারি অর লেবার, মানে বাচ্চা জন্ম দেওয়ার সময়ও কিন্তু একটা পার্টিকুলার পজিশন লাগে, সেই পজিশনটাও কিন্তু মেনটেন করতে হয়, মা তো জানে না, মাকে শিখিয়ে দিতে হয়। আর কি, টু ক্যারি আউট নার্সিং ইন্টারভেনশনস, বিভিন্ন পজিশন আছে যেগুলোতে আমরা নার্সিং প্রসিডিওরগুলোও করি। ঠিক আছে, তাহলে এই যে পজিশনিং করব তার কিছু প্রিন্সিপাল আছে। কি কি? সিস্টেমেটিক অ্যান্ড অর্ডারলি ওয়েতে করতে হবে, মানে এই যে তুমি একটা পজিশন করলে হ্যাপাজার্টলি করতে পারবে না, তুমি একটা সিস্টেমিক ওয়েতে, একটা অর্ডারলি ওয়েতে করতে হবে। কোঅপারেশন বিটুইন টু, তাহলে এখানে কার কার কোঅপারেশন দরকার? হেলথ কেয়ার প্রফেশনাল বা যে পজিশনটা চেঞ্জ করছে আর যার পজিশন চেঞ্জ করা হচ্ছে। ফলো সেফটি মেজার্স টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট, তুমি পজিশন চেঞ্জ করলে কিন্তু কোনো সেফটি মেজার্স অ্যাপ্লাই করলে না, পেশেন্ট রেস্টলেস, তাকে তুমি সাইডলাইন করলেন বা বেড শোর, প্রেশার শোর হয়েছে পেশেন্টের, তুমি তাকে প্রোন পজিশন করলে কিন্তু কোনো সাইড রেলিং বা পিলো এগুলো কিছু দিলে না, তাহলে কি তা সে সেফ রইল না, তাহলে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন, মানে পেশেন্টটা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে, বা তোমার যে আদার্স হেলথ কেয়ার প্রফেশনাল আছে তারাও কিন্তু এসে পার্টিসিপেট করতে পারে। অনেক সময় হেভি পেশেন্ট, ওবিস পেশেন্ট, আনকনশিয়াস পেশেন্ট, হেলথ কেয়ার প্রফেশনালের পক্ষে একা একা পজিশনিং মেনটেন করা পসিবল হয় না। আবার ধরো অনেক ক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে পেশেন্ট হয়তো পজিশনটা মেনটেন করতে চাইছে কিন্তু পারছে না তার হেলথের জন্য, তখন কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন করা হয় এবং কাউকে দিয়ে হেল্পও নেওয়ানো হয়। আর কি, ইউজিং এ রাইট টেকনিক অ্যাট রাইট টাইম, তা বুঝতেই পারছো যখন যে পজিশনটা দরকার সেই পজিশনটা কিন্তু মেনটেন করতেই হবে। ঠিক আছে, তাহলে কি কি ফ্যাক্টরস এই পজিশনিং মেনটেন করার উপরে নির্ভর করছে, মানে পজিশনিং মেনটেন করতে গেলে কোন কোন ফ্যাক্টরগুলো ইনভলভ থাকে। ফার্স্ট, নিড অফ অ্যান ইন্ডিভিজুয়াল, আমরা বুঝতেই পারছি যার পজিশনিং করব সে ব্যক্তিটিকে আমাদের দরকার। সেলফ কেয়ার এবিলিটি, মানে নিজের যত্ন নিতে পারছে।
এক্সটেন্ড অফ ডিসেবিলিটি, মানে ডিসেবিলিটি বেড়ে গেছে এরকম লোকেরও কিন্তু মানে ক্লায়েন্টেরও পজিশনিং দরকার বা ফ্যাক্টর সেটা হিসেবে কাজ করে যে ডিসেবিলিটি। নেচার অফ ডিজিজ কন্ডিশন, ডিজিজ কন্ডিশনের উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা মানে পজিশনিং চেঞ্জ করি। যেমন ধরো আমি দেখলাম পেশেন্টটা ওবেজ, তাহলে কি আমি যদি 2 আওয়ারলি বা 4 আওয়ারলি পজিশন চেঞ্জ করতে থাকি তাহলে প্রেশার পয়েন্টগুলো মানে কম প্রেশার পড়বে, আমাদের ফ্রিকশন কম হবে, বা বেডশিটটা সয়েল সেটা আমি চেঞ্জ করার সময় মানে কেয়ারফুলি করলাম না, তাহলেও সেটা থেকেও আমার ইরিটেশন বা ফ্রিকশন হতে পারে, তাহলে সেটাও একটা ফ্যাক্টার্স। তাহলে ডিজিজ কন্ডিশন, সিভিয়ার অ্যানিমিক পেশেন্ট, তাহলে আমাকে রিপিটেডলি যদি আমি ক্লিন শিট মানে ইনফেকশন প্রিভেন্ট করি, তার পজিশন চেঞ্জ করে বডির মুভমেন্ট বাড়াতে থাকি, সার্কুলেশন তাহলে বাড়বে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার মানে পজিশনটার চেঞ্জ করার পেছনেও কিন্তু ডিজিজ কন্ডিশনের একটা ফ্যাক্টর রয়ে গেল। লেভেল অফ কনসিয়াসনেস, তো বুঝতেই পারছো আনকনসিয়াস পেশেন্টকে আমাদের রিপিটেডলি পজিশন চেঞ্জ করতেই হবে। এবং প্রোটোকল অফ দ্য হসপিটাল, অংশ হসপিটালের প্রোটোকলই থাকে যে কোনো আনকনসিয়াস পেশেন্ট বা বেড রিটেন পেশেন্টকে 2 আওয়ারলি পশ্চাৎ চেঞ্জ করতে হবে। নেক্সট আসি, এই যে এতক্ষণ পজিশনিং পড়লাম, তাহলে কি পজিশন হতে পারে আমরা সাধারণত হসপিটালে দেখতে পাই, সেগুলো হলো ডর্সাল পজিশন, ডর্সাল রিকাম্বেন্ট পজিশন, লিথোটমি পজিশন, ল্যাটারাল পজিশন, প্রন পজিশন, সিমস পজিশন, নি চেস্ট পজিশন, শ্রেন্ডেলেনবার্গ পজিশন, ফাউলাস পজিশন, এছাড়াও আরও অনেক পজিশন আছে, তো আমরা পড়তে জানব। তাহলে এই পজিশনগুলো কোন পেশেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা মানে কী ধরনের পেশেন্টের জন্য আমরা সাধারণত পজিশনিংগুলো ইউজ করি। তাহলে ফার্স্ট, unconscious patient, infant and children, hemiplegic and paraplegic patient, immediate post-operative patient এবং অর্থোপেডিক পেশেন্ট, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই স্পেশাল কেয়ারগুলো নিই এবং তাদের জন্য স্পেশাল পজিশনিংয়ের ব্যবস্থা আমরা করি। আর কার্ডিয়াক পেশেন্ট, তাহলে কার্ডিয়াক পেশেন্টের জন্যও কিন্তু স্পেশাল একটা কার্ডিয়াক বেড আছে এবং তাদের জন্য একটা স্পেশাল পজিশন আছে। তাহলে তার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কার্ডিয়াক পেইন বা কার্ডিয়াক কমপ্লিকেশনগুলো কম হয়, পেশেন্টের একটু কমফোর্ট ফিল হয়। ঠিক আছে, তাহলে পজিশনিং করতে গেলে জেনারেল ইনস্ট্রাকশন কিছু আছে, সেগুলো আমাদেরকে অবশ্যই সবসময় মেনটেন করে চলতে হয়। ফার্স্ট, মেনটেন গুড বডি অ্যালাইনমেন্ট অফ দ্য পেশেন্ট অ্যাট অল টাইম। তুমি পজিশনিং করে দিলে একটা আনকনসিয়াস পেশেন্টকে, তুমি সাইড ল্যাটারাল করে দিলে, কিন্তু মেনটেন করতে গেলে তোমাকে যে মানে নিয়মগুলো আছে, কমফোর্ট ডিভাইস ইউজ করা, লেফট সাইডে তুমি হাতটাকে কোথায় পজিশন করবে, সেই নিয়মগুলো কিন্তু তোমাকে, সেই অ্যালাইনমেন্টগুলো কিন্তু মেনটেন করতে হবে। যদি পেন হয় সে কিন্তু কমপ্লেন করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে বডি অ্যালাইনমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যাতে গুড বডি অ্যালাইনমেন্ট মেনটেন করা যায়। Support body part in good alignment by using supportive device to promote comfort and prevent undue muscle strain, যা বললাম এটা মোটামুটি সেম। Avoid prolonged flexion of any one body segment by changing the position at least every 2 hours. তাহলে দেখো 2 hourly বলছিলাম, তাহলে আমরা কি করব, prolonged flexion যেমন অ্যাভয়েড করার চেষ্টা করব, তেমনি চেষ্টা করব যে কোনো পজিশনই এভরি 2 আওয়ার্সে সেটা চেঞ্জ করার জন্য। ঠিক আছে, আর কি, রিডিউস দ্য প্রেশার কজড বাই বডি ওয়েট অফ হিজ or her body or object by changing the position and using protective device. তাহলে কি, এই প্রেশার পয়েন্টগুলো যেগুলো ছিল সেগুলো যেখানে প্রেশার দিচ্ছে সেখানে আমি যেমন কমফোর্ট ডিভাইস ইউজ করতে পারি, তেমনি বডি পার্টসের নিচে কোনো প্রোটেক্টিভ ডিভাইসও ইউজ করতে পারি। যেমন আমরা কমফোর্ট ডিভাইসে পড়েছিলাম কি, এয়ার ম্যাট্রেস, ওয়াটার ম্যাট্রেস, এয়ার কুশন, ঠিক আছে, এগুলো ইউজ করেও কিন্তু আমরা বডির যে ওয়েট আছে সেই ওয়েটের জন্য যে প্রেশার পড়ছে সেটাও কিন্তু কম করতে পারি। ঠিক আছে, তাহলে পজিশনিংয়ের ক্ষেত্রে এবার আমরা কিছু অ্যাসেসমেন্ট করব। সমস্ত পজিশন তো সব পেশেন্টকে দেওয়া যাবে না, তাহলে প্রথমে আমরা কী অ্যাসেস করতে পারি। পেশেন্টের জেনারেল কন্ডিশন,
দেখা গেল সিভিয়ারলি তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, সেই পেশেন্টকে নিশ্চয়ই আমি সোজা করে ডরসাল রিকাম্বেন্ট বা ডরসাল পজিশনে শুইয়ে দেবো না, বা সিমস পজিশনে শুইয়ে দেবো না। তাহলে সেটা কিন্তু আগে আমাকে অ্যাসেস করে নিতে হবে যে এই পেশেন্টকে আমি কি এই পজিশনটা মেনটেন করতে পারবো। সেই অ্যাসেসমেন্টের পাওয়ার কিন্তু অ্যাজ এ হেলথ পার্সোনালে তোমার থাকতে হবে। চেক দ্য ফিজিশিয়ানস অর্ডার ফর এনি লিমিটেড মুভমেন্ট। যেমন ধরো স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে পেশেন্টের, আর তাকে তুমি সোজা করে বসিয়ে দিলে, সাইড ল্যাটারাল পজিশন মেনটেন করে দিলে, কিন্তু সেটা তো তার জন্য কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে আমাকে তার ডিজিজ কন্ডিশনটাও মাথায় রাখতে হবে পজিশনিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাসেস দ্য সেলফ কেয়ার এবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল। আমাকে সেলফ কেয়ার এবিলিটিটাও দেখে নিতে হবে। এমন পজিশন আমি করে দিলাম যে সে নিজের যত্নটা নিতে পারছে না, তাহলে সেলফ কেয়ার ডেফিসিট হয়ে যাবে। তাহলে সেই জন্যে তার সেলফ কেয়ার এবিলিটিটাও তোমাকে মাথায় রাখতে হবে, অ্যাসেস করতে হবে। অ্যারেঞ্জ দ্য কমফোর্ট ডিভাইসেস নিয়ার দ্য বেড সাইড। তাহলে যেমন আমি পজিশন করছি তেমনি কমফোর্ট ডিভাইসগুলোও যতটা সম্ভব বেডের কাছাকাছি এনে রাখতে হবে। আইডেন্টিফাই দ্য ডিফর্মড এক্সট্রিমিটি। আমি এক্সারসাইজ করাচ্ছি বা পজিশন করলাম, দেখা গেল ডিফর্ম লিম্বটা হয়তো বডির নিচে চলে গেছে বা পাশে চলে গেছে, যেটা হয়তো প্লেসমেন্ট আমাদের ঠিক হয়নি, হয়তো সেই পার্টটা কমফোর্ট ডিভাইসের উপর রাখলে পেশেন্ট কমফোর্ট পেত। তাহলে সেটাও কিন্তু আগে থেকে আইডেন্টিফাই করে নিতে হবে যে এই লিম্বটা ডিফর্মড। সাপোর্ট ইন দ্য ইমোবিলাইজ এরিয়া ডিউরিং পজিশনিং। তাহলে বুঝতেই পারছো, যেহেতু ইমোবাইল সেজন্য কি লিম্বটার কোনো কন্ট্রোল পাওয়ার নেই, তাহলে সেটা কিন্তু আমাদেরকে এক্সট্রা অ্যাটেনশান দিতে হবে এবং এক্সট্রা কেয়ার দিতে হবে। আইডেন্টিফাই দ্য র্যাশনাল বিফোর পজিশনিং। তুমি একটা পজিশন করলে মনের মতো ইচ্ছা হলো পেশেন্টটাকে এই পজিশন করে দিই, তা করা যাবে না। তুমি পজিশনিংয়ের পেছনে তোমার র্যাশনাল কী সেটা কিন্তু তোমাকে শো করতে হবে বা দেখাতে হবে, বা কেউ যদি জিজ্ঞাসা করে তোমাকে অ্যান্সারেবল হতে হবে, ঠিক আছে। এবার আসি পজিশনিংয়ের ইকুইপমেন্ট, মানে পজিশনিং করতে গেলে কী কী ইকুইপমেন্ট আমার লাগছে। দেখো সেরকম কিছুই কিন্তু লাগছে না। তাহলে যার পজিশনিং করব সেই পার্সন বা ক্লায়েন্টকে লাগবে, এক্সট্রা পার্সন কিছু লাগবে ওবেস পেশেন্টের ক্ষেত্রে, বা সাধারণত পজিশন দেখা যায় পেশেন্ট যদি অ্যাক্টিভ হয় একাই পজিশন চেঞ্জ করা যায়, কিন্তু একটু হেভি বা আনকনশিয়াস পেশেন্ট হলে তখন কিন্তু এক্সট্রা ম্যান পাওয়ার লাগবে। এছাড়া এক্সট্রা পিলো, শিট বা শিট রোলস, কেননা অনেক সময় ব্যাকের নিচে বা হিপের নিচে দিতে লাগে, কাপ মাসেলের নিচে দিতে লাগে। এছাড়া কমফোর্ট ডিভাইসেস লাইক ব্যাক রেস, কার্ডিয়াক টেবল, স্যান্ডব্যাগ এক্সেট্রা, এগুলো হলো পজিশনিংয়ের জন্য ইকুইপমেন্টস। এবার আসি প্রসিডিওর ফর পজিশন মেকিং, মানে এই প্রসিডিওরটা মানে একটা পজিশন করতে গেলে কি প্রসিডিওর বা কিভাবে কোন পদ্ধতিতে আমরা প্রসিডিওরটা মেনটেন করতে পারি। ফার্স্ট আমরা পেশেন্ট যদি কনসিয়াস হয় এক্সপ্লেন করব যে আমরা এখন আপনাকে এইভাবে বা এই আপনার বডি অ্যালাইনমেন্ট ওয়াইজ আমরা এখন আপনাকে এইভাবে রাখতে চাইছি, এই পজিশন করতে চাইছি। প্রোভাইড প্রাইভেসি, মানে যদি মনে হয় এই পজিশন করতে গেলে আমাকে প্রাইভেসি মেনটেন করতে হবে, যেমন ধরো লিথোটমি পজিশন, তাহলে সেক্ষেত্রে কি প্রাইভেসি মেনটেন করতেই হবে। বা নি চেস্ট পজিশন, সেক্ষেত্রেও কিন্তু প্রাইভেসি মেনটেন করতে হবে। ম্যাক্সিমাম পজিশনিংয়ের ক্ষেত্রে যদি আমাকে প্রাইভেসি মেনটেন করতে হয় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা শিট বা স্ক্রিন ইউজ করতে হবে বা কার্টেন, ঠিক আছে। অ্যারেঞ্জ দ্য আর্টিকেলস অ্যান্ড ম্যান পাওয়ার, মানে যা আমার যদি লাগে ম্যান পাওয়ার বা আর্টিকেল এক্সট্রা সেগুলো অ্যারেঞ্জ করতে হবে। আনটাই দ্য বেডশিটস, তাহলে এবার বেডশিট যেহেতু পেশেন্টটা এতক্ষণ বেডে ছিল সেই বেডেই তুমি পজিশন করছো, কিন্তু সুন্দর করে বেডশিটগুলো টাক করা থাকে, তাহলে সেগুলোকে তুমি লুজ করলে, না হলে পেশেন্টটাকে ধরতে পারবে না। এবার আস্তে আস্তে পেশেন্টটাকে বা বেডটাকে তুমি তুললে, আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে, জেন্টলি। প্লেস অ্যান্ড সাপোর্ট উইথ এক্সট্রা পিলো আন্ডার প্রেশার পয়েন্টস। এবার তুমি পেশেন্টকে পজিশন করে সেখানে এক্সট্রা পিলো যদি দরকার হয় প্রেশার পয়েন্টে সেটা তুমি দিলে। এগুলো তোমরা আরও বুঝতে পারবে যখন আমরা ডিফারেন্ট পজিশনগুলো দেখাবো তখন। এছাড়া কি যদি দরকার হয় তাহলে স্পেশাল কেয়ার অন দ্য প্রেশার পয়েন্ট, মানে যদি বেড সোর হয়ে থাকে মানে প্রেশার সোর হয়ে থাকে তাহলে সেই এরিয়াটায়
কেয়ার দিতে হবে। আর কি যদি মনে হয় তাহলে পেশেন্টকে টপ শিট দিয়ে বা উপরে যে আমরা শিটটা দিয়ে পেশেন্টকে কাভার করছি সেটা দিয়েও কিন্তু আমরা কাভার করে দিতে পারি। এরপর কি হাতটা ধুয়ে নিতে হবে, হ্যান্ড ওয়াশিং করব। কেননা আমার একটা প্রসিডিওর করেছি, পেশেন্টের পজিশনিং চেঞ্জ করেছি, সেই জন্যে হ্যান্ড ওয়াশিং মাস্ট। আর কি রেকর্ড করব পেশেন্টকে কোন টাইমে কোন কখন আমি পজিশন চেঞ্জ করলাম, কি পজিশন চেঞ্জ করেছি, স্কিনের কোনো স্পেশাল কন্ডিশন যদি থাকে সেটাও কিন্তু আই হ্যাভ টু রেকর্ড দেয়ার। ওকে, এবার আসি পজিশন। এতক্ষণ যে আমরা নামগুলো বলছিলাম সেই পজিশনে আমরা একটু এক্সপ্লেনেশন আর ছবিগুলো মিলিয়ে নেব, ঠিক আছে? যে পজিশনটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডর্সাল পজিশন। দেখো প্রেশার পয়েন্টগুলো এখানে সুন্দর করে মার্কিং করে দেওয়া আছে। ব্ল্যাক স্পট যেগুলো দেখছো ওগুলো কিন্তু সবই প্রেশার পয়েন্ট। তাহলে পেশেন্ট যদি আনকনশিয়াস হয় ওখানে প্রেশার পয়েন্টে প্রেশার শোর হতে পারে। তাহলে আমরা তার জন্য কী কী প্রোটেকশন নেব? কমফোর্ট ডিভাইস, এয়ার ম্যাট্রেস, ওয়াটার ম্যাট্রেস, এয়ার কুশন, ঠিক আছে? তাহলে দেখো এক্ষেত্রে কী করা হয়েছে, ডর্সাল পজিশন মেনটেন করতে গেলে আমাকে হেড আর বডি দেখো ল্যাটারালি এবং অ্যান্টেরিয়রলি একটা লাইনে রয়েছে। দেখো তুমি যদি ইমাজিনারি একটা লাইন টানো দেখবে সুন্দর একটা লাইন মেনটেন করেছে, বডি অ্যালাইনমেন্ট। নেক্সট কি, ট্রাঙ্ক ইজ পজিশন সো দ্যাট ফ্লেকশন অফ দ্য হিপ ইজ মিনিমাইজড। মানে সুন্দর করে যদি তোমরা স্ট্রেট হয়ে শো তাহলে বুঝতে পারবে সহজে ফ্লেকশন হবে না, কম চান্স খুবই কম। নেক্সট, আর্মগুলো কী করা হয়েছে, ফ্লেক্স করা হয়েছে, বেন্ড করা হয়েছে। তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে বা একটু বই পড়লেও বুঝতে পারবে। ফ্লেক্স করে কিন্তু ল্যাটারালি অ্যাবডোমেনের উপর রাখা হয়েছে, মানে দুপাশ থেকে অ্যাবডোমেনের উপরে রাখা হয়েছে। লেগস আর এক্সটেন্ডেড উইথ স্মল ফার্ম সাপোর্ট আন্ডার দ্য পপলিটিয়াল এরিয়া। তাহলে এখানে কী হচ্ছে, পপলিটিয়াল এরিয়াতে হালকা সাপোর্ট দিয়ে রাখা হয়েছে যাতে ফুট ড্রপ না হয়ে যায় এবং পায়ের হিলের ফুটটা যাতে সাপোর্টে থাকে সেই জন্য ম্যাট্রেসের এন্ডে একটা ফুটবোর্ডের সাহায্য নেওয়া হয়েছে। আর টো দেখো সবসময় আপরাইটে থাকবে, পয়েন্টেড স্ট্রেট আপ, জাস্ট উপর দিকে থাকবে। হ্যাঁ, আর কি ট্রকেন্টার রোলস আমরা পড়েছিলাম না, ট্রকেন্টার রোলস মানে একটা কাপড় রোল করা, সেটাও কিন্তু গ্রেটার ট্রকেন্টাস ইন দ্য হিপ এরিয়া, হিপের নিচে দেয়া থাকবে যাতে ওখানে প্রেশারটা কম পড়ে, ঠিক আছে? যাই হোক, এই পজিশনটা হচ্ছে ডর্সাল পজিশন, মাথায় রাখো, এগুলো কিন্তু খুব দরকারি এবং লাগবে। নেক্সট ফটো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডর্সাল রিকাম্বেন্ট পজিশন। তাহলে ডর্সাল রিকাম্বেন্ট পজিশন কি? দেখো ডর্সাল পজিশন আমরা দেখেছিলাম আগে যা ব্যাকেই শুয়েছিল, তাহলে এখানে কি, দিস ইজ কল্ড ব্যাক লাইং পজিশন, মানে পিঠেই শুয়ে আছে, পিঠের দিকে শুয়ে আছে। তাহলে পেশেন্ট লাইজ ফ্ল্যাট অন হিজ ব্যাক উইথ এ পিলো আন্ডার হিজ হেড। তাহলে দেখো ডর্সাল পজিশনের মতোই উপর আপার পোর্শনটা হলো। নেক্সট, আ স্মল প্যাড ইজ প্লেসড ইন দ্য হলো অফ দ্য ব্যাক। তোমরা যখন শুয়ে পড়বে দেখবে ব্যাকের জাস্ট লাম্বার আর থোরাসিক রিজিয়নটা যেখানে শেষ হচ্ছে জাস্ট ওখানটাতে একটা আমাদের কার্ভেচার থাকে। তাহলে সেখান দিয়ে সেই হলো পোর্শনে একটা স্মল প্যাডিং করে সেখান দিয়ে দেওয়া হয় এবং কি নিটা ফ্লেক্স করে দেওয়া হলো। তার ফলে কি হবে, এই পজিশনটা আমরা মেনটেন করতে পারবো। আর একটা কী করবো, একটা সফট পিলো নিয়ের নিচে দেব, বুঝেছো? দুটো নি, তার নিচে একটা সফট পিলো রাখবো, দিয়ে এবার ফুটবোর্ডটা পায়ের একদম এন্ডে দেব যাতে ফুটটা না ড্রপ করে আর আর্মসগুলো বডির দুপাশে থাকবে, ঠিক আছে? এইভাবে আমরা ডর্সাল রিকাম্বেন্ট পজিশনটা মেনটেন করতে পারি। নেক্সট, ল্যাটারাল পজিশন। ল্যাটারাল পজিশন মানে সাইড হয়ে পেশেন্টকে সাইড করে যে পজিশনটা করা হচ্ছে তাকে বলা হচ্ছে। এই ল্যাটারাল পজিশনটা আবার দু রকমের হয়, বুঝলে? রাইট ল্যাটারাল আর লেফট ল্যাটারাল, ঠিক আছে? তাহলে এর ফলে কি হয়, যে বনি প্রমিনেন্সগুলো ছিল সেগুলো যেমন প্রেশার কম পড়বে, অল্টারনেটলি তুমি যদি পজিশনটা চেঞ্জ করতে থাকো তেমনি প্রেশার শোর হওয়ার চান্সটাও কমে যাবে। এবং কি সবথেকে যেটা বেস্ট এটা সিগনিফিক্যান্ট, যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ও তাহলে এয়ারওয়ে সিক্রেশন সেটা কিন্তু
মানে বাই গ্র্যাভিটি নিচে চলেও আসবে, মানে অ্যাসপিরেশনের চান্সটা কমে যাবে। তাহলে এবার দেখে নিন ল্যাটারাল পজিশনটা আমরা কিভাবে মেনটেন করছি। ছবিটা দেখো, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, তবেই কিন্তু মনে থাকবে। এগুলো মুখস্থ করার কোনো জিনিস নয়। তুমি চোখে দেখবে পেশেন্টকে ওয়ার্ডে, সেটাই কিন্তু মনে থেকে যাবে। এগুলো মুখস্থ কখনো করা যায় না, ঠিক আছে? এটা চোখে মাথায় রাখতে হবে যে এইটা ল্যাটারাল পজিশন, এটা সুপাইন পজিশন, এটা প্রন পজিশন। এগুলো নিজেরা প্র্যাকটিস করো, তাহলেই হবে। এগুলো কখনো মুখস্থ করার জিনিস নয়, ঠিক আছে? বুঝতে হবে। তাহলে পেশেন্ট লাইস অন হিজ সাইড উইথ স্পাইন স্ট্রেট। তাহলে দেখো পেশেন্টটা যে শুয়ে আছে, স্পাইনটা কিন্তু স্ট্রেট আছে, ঠিক আছে? নিস আর ফ্লেক্সড, দ্য আপার নিস আর মোর ফ্লেক্স দ্যান দ্য লোয়ার ওয়ান। তাহলে কি সাপোর্ট পাবে আনকনশিয়াস পেশেন্টের ক্ষেত্রে? যদি আপার লিমটা মোর ফ্লেক্স করা থাকে তাহলে দেখবে সাপোর্ট থাকবে, পেশেন্ট ফল করবে না, মানে ব্যাকে চলে যাবে না। আর কি পিলো দিয়ে আমি সাপোর্ট দেবো কোথায়? পিলো যেমন হেডের নিচেও আছে, তেমনি লেগকে আর অ্যাবডোমেনকেও আমি সাপোর্ট দেবো ব্যাকের দিক থেকে। তাহলে পেশেন্টটা তার পজিশনটা মেনটেন করতে পারবে। আর লোয়ার আর্ম যেটা থাকবে সেটা জাস্ট হেডের নিচে থাকবে, যার ফলে মানে হাতটা যেমন থাকলো তেমনি পিলোর নিচে যদি আমি রাখি, বাই গ্র্যাভিটি ওরাল সিক্রেশনটাও বেরিয়ে আসবে। আর কি আর্মস অ্যান্ড লেগস ডু নট বি অ্যাট দ্য ওয়েট অফ দ্য বডি। মাথায় সবসময় এটা রাখতে হবে, আমি ফ্লেক্স করেছি বলে এটা নয় যে আর্মের যে ওয়েট সেটা যেন বডি না বিয়ার করে। আর্মের ওয়েটটা এমন পজিশনে রাখবে যাতে সেটা বডির ওপরে না থাকে, এবং রিল্যাক্স করার জন্য কমফোর্ট মেজার্স যেটা আমি দিয়েছি সেটার উপরেই যেন বডি ওয়েটটা যায়। এবং এই পজিশনটা মেনটেন করলে কি পেশেন্টের কমফোর্ট ফিল হয়, রেস্ট পায়, পেশেন্ট রিল্যাক্স করে, এবং আমরা এই পজিশন মেনটেন করে পেশেন্টের ব্যাক কেয়ারও দিতে পারি। কেননা ব্যাকটা দেখো কমপ্লিটলি কিন্তু এক্সপোজ আমি এবার করতে পারবো, ঠিক আছে? লেফট ল্যাটারাল পজিশন, তোমরা এতক্ষণ রাইট ল্যাটারাল দেখেছিলে, এটা লেফট ল্যাটারাল। আর দেখো মোটামুটি কিন্তু সেম পজিশনটা, ঠিক আছে? এইভাবে তো পেশেন্টটা থাকতে পারবে না, তো সেক্ষেত্রে কি আমরা পিলোর সাহায্য নিয়ে এই পজিশনটা মেনটেন করার চেষ্টা করব। দেখো লেফট ল্যাটারাল পজিশন ইজ ইউজড ফর ভ্যাজাইনাল, পেরিনিয়াল অ্যান্ড রেকটাল এক্সামিনেশন। আর কি পোস্ট অপারেটিভ পেশেন্টস আর কেপ্ট ইন ল্যাটারাল পজিশন ইন অর্ডার টু মেনটেন এ ক্লিয়ার এয়ারওয়ে। তাহলে বুঝতেই পারছো, শুধু লেফট ল্যাটারাল নয়, রাইট ল্যাটারাল করলেও কিন্তু আমি এয়ারওয়েটা ক্লিয়ার রাখতে পারছি। বাই গ্র্যাভিটি আমার ওরাল সিক্রেশনটা বেরিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কার্ডিয়াক বা হার্ট পজিশন অর অর্থোপনিক পজিশন। পজিশনটা খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে যে আমাকে কি মেনটেন করতে হচ্ছে। ফার্স্ট কি পেশেন্টকে তুমি বসিয়ে দেবে কিসের সাহায্যে? হয় ব্যাক রেস্ট, না হলে একটা পাউলেস পজিশন করে। এছাড়া কি এক্সট্রা পিলো তুমি দিতে পারো যাতে পেশেন্টের ব্যাক সাপোর্ট পায়। নেক্সট একটা কার্ডিয়াক টেবিল তুমি পেশেন্টের সামনে দিলে, এতদিনে নিশ্চয়ই চিনে গেছো কোনটা কার্ডিয়াক টেবিল, এবং সেই কার্ডিয়াক টেবিলের উপর তুমি যদি পিলো দাও পেশেন্টের বসার হাইটে, তাহলে দেখবে পেশেন্ট তার উপরে কমফোর্টেবলি রেস্ট করতে পারবে। এবং যারা ডিসনিয়া হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তারা কিন্তু রেস্ট নিতে পারবে। এই পিলোর উপরে হাতটা ফ্লেক্স করে রেখে কমফোর্টেবলি যদি বসে, দেখবে পেশেন্ট খুব কমফোর্ট পায়। এটাকেই বলা হচ্ছে অর্থোপনিক পজিশন। মানে কি এই পজিশনে বসলেও তার আর কি রিল্যাক্সেশনটা ভালো হয়, এবং শ্বাসকষ্ট বা যে পেনফুল রেসপিরেশন ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, এবং পেশেন্টও একটু কমফোর্ট পায়। দেখো পজিশনটা আরও বেটার করে দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট জ্যাক নাইফ পজিশন। জ্যাক নাইফ, ঠিক আছে? পজিশন লাইস অন হিজ ব্যাক উইথ হিজ শোল্ডার স্লাইটলি এলিভেটেড। তাহলে দেখো পেশেন্ট কিন্তু উপুড় হয়ে শুয়ে আছে, এটা একটা প্রন পজিশনও তুমি বলতে পারো। এক্ষেত্রে কি হচ্ছে, হিপস আর নি দেখো কোমর থেকে পা অবধি ফ্লেক্স করা আছে। এবার আর এখানে মাঝখানে অ্যাবডোমেন আর ব্যাক আলাদা পোর্শন, মানে ওই মাঝখান থেকে আর কি দুটো পার্ট, বেডের পার্টটা ব্রেক হচ্ছে। তাহলে কি এক সাইডে অ্যাবডোমেন আর ব্যাক, আর একদিকে হিপ আর লেগস। এইভাবে মানে অনেক সময় পজিশনিংটা করা হয়। এই পজিশনটাকে বলা হয় জ্যাক নাইফ পজিশন। তো লাম্বার পাংচারও অনেক সময় করা হয়ে থাকে। নি চেস্ট পজিশন,
এটা হচ্ছে নি আর চেস্ট। দেখো মোটামুটি দুটো কিন্তু কাছাকাছি এসেছে, তাই এই পজিশনটার নাম নি চেস্ট পজিশন। তাহলে পেশেন্টের হিল নিজ অন দ্য বেড অ্যান্ড দেন লোয়ার হিজ হেড। তাহলে পেশেন্টটা উবু হয়ে বসা তোমরা তো বোঝো, সেভাবে বসে এবার চেষ্টা করা হচ্ছে শোল্ডার চেস্ট রেস্ট করবে বেডের উপর এবং মাথাটা বালিশের উপর থাকবে। তাহলে যদি আমি বালিশটা দিই পেশেন্টের কমফোর্ট ফিল হবে। এবার হেডটা একটা সাইডে টার্ন করে রাখবে, তার ফলে কি মানে ভার্টিক্যালি থাকবে, ঠিক আছে। তাহলে পেশেন্টেরও রেস্ট হলো আর দুটো হাত পাশে রেস্টিং কন্ডিশনে থাকবে, ঠিক আছে। এই পজিশনটা অনেক সময় মেনটেন করা হয় কোনো ভ্যাজাইনাল এক্সামিনেশন, রেকটাল এক্সামিনেশন বা হয়তো ইউটেরাস ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই নিচেস পজিশনটা মেনটেন করা হয়। তোমরা এই পজিশন দেখতে পাবে, তবে তোমরা যে ওয়ার্ডে যাবে মেডিকেল সার্জিক্যাল ওয়ার্ডে সাধারণত এই পজিশনটা না দেখতে পেলেও দেখতে পারো। লেবার রুমে এই পজিশনটা মোটামুটি দেখা যায়, এই দেখো, ঠিক আছে। লিথোটমি পজিশন, তাহলে এখানে ছবিটা দেখে বোধহয় তোমরা বুঝতে পারছো পেশেন্ট ব্যাকে শুয়ে আছে আর কি হেড অ্যান্ড শোল্ডার রেস্ট করছে একটা পিলোর উপরে, আর নি ফ্লেক্স করা আছে, বাটাক্স থেকে নিটা ফ্লেক্স করা আছে এবং একটা বেডের এন্ডে হ্যাং করে আছে। তাহলে এই পজিশনটা এবার হ্যাং করার একটা টাইম থাকে, যদি মনে হয় প্রলং পিরিয়ড ধরে হ্যাং করে থাকবে তাহলে একটা স্ট্রিপ দিয়ে পাটাকে অ্যাটাচ করে দিতে হয় টেবিলের সাথে, ওখানে দুটো স্ট্যান্ড থাকে। আর এই পজিশনটা মানে মেনটেন করব কখন আমরা কোনো রেকটাল বা জেনিটাল অর্গান কোনো এক্সামিনেশন বা অপারেশন থাকলে আমরা এই পজিশনটা মেনটেন করি, ঠিক আছে। প্রন পজিশন আমাদের সবার আর কি পছন্দের পজিশন, বুঝতেই পারছো, উপুর হয়ে শোয়া। তাহলে সেক্ষেত্রে দেখো পেশেন্টের ক্ষেত্রে অ্যাবডোমেনের নিচে একটা ছোট্ট সফট পিলো, পায়ের নিচে একটা সফট পিলো, আর পেশেন্ট কমপ্লিটলি ফ্রন্ট সাইড দিয়ে লাই ডাউন করে আছে আর মাথাটা ভার্টিক্যালি একটা সাইডে ঘোরানো আছে। তার ফলে কি হবে, আনকনশিয়াস পেশেন্ট হলেও খুব স্মুথলি আমরা এই পজিশনটা মেনটেন করতে পারবো এবং পেশেন্টের বেডশোর হওয়ার চান্স কমে যাবে, প্রেশার এরিয়াতে কম প্রেশার পড়বে, আর পিঠে যদি কোনো বার্ন বা প্রেশার শোর হয়ে থাকে সেটাও কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো। তবে পেশেন্টের যদি কোনো মানে আরেকটা যেটা পেশেন্টের কোনো ইনজুরি থাকলে, ফ্র্যাকচার পার্ট থাকলে যদি অ্যালাইনমেন্ট মেনটেন করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই পজিশনটা মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়। সিমস পজিশন, দেখো এটা সেমি প্রন পজিশন বলা হচ্ছে, কমপ্লিটলি কিন্তু প্রন হচ্ছে না, একটা সাইড মানে সাইড হয়ে আছে প্রন কিন্তু সেমি প্রন। সিমস এই পজিশনটাকে সিমস পজিশনও এই জন্য বলা হয়ে থাকে, এটা মডিফাইড লেফট ল্যাটারাল পজিশন বা রাইট ল্যাটারালও বলতে পারো, ঠিক আছে। তুমি যে পজিশনে দেবে সেটাই বলা যাবে। আচ্ছা, পেশেন্টটাকে কী করে হেড শোল্ডার চেস্ট সবই টার্ন ফরওয়ার্ড এবং কি হচ্ছে একটা পিলোর উপরে রেস্ট করছে, আর কি রাইট নি ফ্লেক্স করবে, তুমি যে পজিশনে করবে সেই নিটা ফ্লেক্স করলে, আর কি এখানে যেহেতু লেফট ল্যাটারাল আছে সেই জন্যে লেফট লেগটা ফ্লেক্স করা হয়েছে, ঠিক আছে। আর কি সেই লেফট লেগের নিচে যেমন একটা পিলো দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে তেমনি দেখো আরেকটা রাইট লেগের নিচেও কিন্তু নিচে মানে সাপোর্ট দিয়ে একটা রোল দেওয়া হয়েছে যাতে ফুড ড্রপ না হয়, পেশেন্ট কমফোর্ট ফিল করে। আর সাধারণত এটা কি পেশেন্ট রেস্ট বা রিল্যাক্সেশনের জন্য পজিশন মেনটেন করা হয়, এক্ষেত্রেও কিন্তু তুমি ব্যাক কেয়ার বা ব্যাক ম্যাসাজ করতে পারবে, আর কি কোনো ভ্যাজাইনাল এক্সামিনেশনও তুমি এই পজিশনে করতে পারো। দেখো নেক্সট আসি ফাউলার্স পজিশন, তোমরা কিন্তু স্পেলিং ঠিক করে উচ্চারণ করবে এবং লিখবে, এটা এক্সামেও আসে, ঠিক আছে। এক্ষেত্রে তোমরা পজিশন দেখেই বুঝতে পারছো মোটামুটি সিটিং পজিশন, তাহলে এটার ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি টু 60 ডিগ্রি আমাদেরকে এই পেশেন্টের বেডের অ্যাঙ্গেল মেনটেন করতে হবে। তাহলে এখানে যখন বসবে আমরা এতক্ষণ পরে এটুকু বুঝে গেছি হেড অ্যান্ড শোল্ডারের নিচে পিলো থাকবে, সেটা ওয়েল সাপোর্টেড হবে, নি ফ্লেক্স থাকবে না, নিয়ের মানে কাপ মাসেলের নিচে তুমি ছোট্ট
রোল দিতে পারো কাপড়ের বা লিনেনের, আর ফুটের এন্ডে তোমাকে সাপোর্ট দিতে হবে, অ্যাডজাস্ট করে দিতে হবে। এবং নি যদি ফ্লেক্স থাকে তাহলে কিন্তু পাকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। হ্যাং কখনো করে রাখা যাবে না, তাহলে পেশেন্ট কমফোর্ট পাবে না। আর এই পজিশনটা মেনটেন করলে মানে পেশেন্ট যেমন কমফোর্ট ফিল করে, তেমনি তুমি বেশিক্ষণ কিন্তু এই পজিশনে পেশেন্টকে রাখতে পারবে না। ঠিক আছে, দেখো লেখাই আছে, patients are not kept in this position for long time since there is always the danger of thrombus formation। যেহেতু তুমি এমন একটা পজিশনে রেখেছো পেশেন্টকে, তুমি যদি ম্যাক্সিমাম টাইম বা প্রলং পিরিয়ড এরকমভাবে পেশেন্টকে রাখো, তাহলে কিন্তু আবার থ্রম্বাস ফর্মেশনেরও চান্স থাকে। কেননা এতটা হাই লেভেলে তুমি পেশেন্টকে ফ্লেক্স করে রেখেছো, তাতে তার পেন ফিল হতে পারে। সেই জন্যে পেশেন্টকে চেষ্টা করতে হবে পজিশনটা যাতে মাঝে মাঝে মডিফাই করা যায়। তাহলে সেই মডিফাইড পজিশনটা কি, সেমি ফাউলাস পজিশন। দেখো জাস্ট ডান দিকের যে ছবিটা সেই ছবিটা, তাহলে এক্ষেত্রে দেখো মাথার দিকটা কিন্তু আমার 45 থেকে এবার কমে গেল, আর পায়ের দিকটা কিন্তু আমার ফ্ল্যাট ছিল, সেটা কিন্তু এবার অ্যাপ্রক্স 30 ডিগ্রি মতো আপে চলে এলো। তাহলে এটাকেও বলা হচ্ছে সেমি ফাউলাস পজিশন, আর এটা ফুল ফাউলাস পজিশন। আর একটা পজিশনেরও তোমরা পাবে, সেটা হচ্ছে হাই ফাউলাস পজিশন, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আমরা পেশেন্টটাকে পজিশন মেনটেন করাচ্ছি তাকে। ঠিক আছে, এবার আসি ট্রেনডেলেনবার্গ পজিশন। ট্রেনডেলেনবার্গ পজিশন ছবিটা দেখো, আশা করি বুঝতে পারছো। পেশেন্টকে দু পজিশনে রাখা হয়, একটা ট্রেনডেলেনবার্গ পজিশন আর একটা রিভার্স ট্রেনডেলেনবার্গ পজিশন। মানে কি, দুটোই অপোজিট পজিশন, বুঝে গেছো। একটা কি, ট্রেনডেলেনবার্গের ক্ষেত্রে পেশেন্ট লাইস অন ইজ ব্যাকে শুয়েছে অবশ্যই, এবং ফুট আর বেডের এন্ডটা, যেটা ফুটের দিকটা কি করা হচ্ছে, আপে তুলে দেওয়া হচ্ছে, আর মাথার দিকে একটা মানে সাপোর্ট দেওয়া হচ্ছে যাতে পেশেন্টটা বেড থেকে পড়ে না যায়, এবং পায়ের দিকটা উঁচু করে দেওয়া হচ্ছে। তার ফলে কি হচ্ছে, পেশেন্টের দেখো এখানে মাথাটা নিচু আছে এবং পায়ের দিকটা উঁচু আছে, মানে মাথা থেকে পায়ের দিকটা উঁচু থাকছে। সেই পজিশনটাকে বলছি ট্রেনডেলেনবার্গ পজিশন। এখানে কিন্তু কোনো ফ্লেক্স কিছু নেই, বডিটা ডর্সাল পজিশনেই আছে, কিন্তু পায়ের দিকটা আমরা উঁচু করে দিয়েছি। ঠিক আছে, আর জাস্ট রিভার্স ট্রেনডেলেনবার্গ পজিশনটা কি, সেক্ষেত্রে জাস্ট উল্টোটা। এক্ষেত্রে হেড শোল্ডার্স হায়ার লেভেলে থাকবে দ্যান দ্য হিপ অ্যান্ড লেগস ফিট। ঠিক আছে, এই পজিশনটা আমরা কখন করছি, মাথাটা উপর দিকে করছি আর পা নিচের দিকে করছি। সেটা হচ্ছে যখন আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাচ্ছে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার মানে যখন আমাদের ক্রেনিয়ামের ভেতর প্রেশারটা বেড়ে যাচ্ছে, সেটা কমানোর জন্য আমরা অনেক সময় রিভার্স ট্রেনডেলেনবার্গ পজিশনটা মেনটেন করি। তাহলে এখন কোশ্চেন, ট্রেনডেলেনবার্গ পজিশন তাহলে কখন করি? তাহলে যখন আমার ব্লাড প্রেশার কমে গেছে বা পেশেন্ট শকে চলে যাচ্ছে, মাথায় সার্কুলেশন মানে আমার বডিতে সার্কুলেশন বাড়ানো দরকার, মাথায় সার্কুলেশন বাড়ানোর দরকার, তখন আমরা এই ট্রেনডেলেনবার্গ পজিশনটা মেনটেন করছি। জাস্ট উল্টো দুটোই। ঠিক আছে, ওকে, তাই মোটামুটি এটাই আমাদের পজিশনের উপর একটা ছোট্ট নোট। ওকে, থ্যাংক ইউ।